হচ্ছে সংযমন করা বা স্থির করা। তো আচার্য পতঞ্জলি যোগ শাস্ত্রে বলছেন যোগাহ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ সোজা কথায় মনকে বশ করা। আমরা যদি আগে মনকে বশ করতে পারি তাহলে আমাদের একাগ্রতা বাড়বে এবং অন্যান্য জিনিসকেও আমাদের বশ করতে সুবিধা হবে। তাই আমাদের ভাবতে হবে যে মনকে বশ করার আগে আমাদের শরীরকে বশ করতে হবে। শরীরকে যদি বশ করতে পারি তাহলে আমাদের মন ভালো থাকবে। অর্থাৎ শরীর যদি আমাদের অসুস্থ থাকে তাহলে মনও ভালো থাকে না। তাই শরীরকে ভালো রাখার অন্যতম উপায় হলো যোগ ব্যায়াম। যোগ ব্যায়াম কি, উপায় কি, কিভাবে আমরা স্বাগতম। এছাড়াও স্বাগতম জানাচ্ছি আমাদের কলেজের সহকর্মী বৃন্দকে, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ ও এই বিশিষ্ট ভাষণ সভায় উপস্থিত বিশিষ্ট সুধী গুণী শ্রোতাবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে, আমাদের কলেজের তরফ থেকে সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। তো যাই হোক, এরপর আমরা মেন ভাষণের দিকে এগিয়ে যাব। তো আমরা আমাদের ভাষণে, আমাদের এই ক্ষুদ্র জ্ঞান যজ্ঞের ভাষণে আমাদের প্রথম বক্তা হচ্ছেন আমাদের মাননীয় শুভেন্দু মণ্ডল মহাশয়। উনি আমাদের রানীবাঁধ সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তো ওনার বিষয় হচ্ছে সুস্থ মন ও শরীর গঠনে যোগের ভূমিকা কি। আমাদের যোগশাস্ত্রে সুস্থ ও শরীর মন গঠনে যোগের ভূমিকা কি, এই বিষয়ে অবলম্বন করে উনি আমাদের এই ভাষণ সভায় কিছু বক্তব্য রাখবেন। তো মহাশয়কে অনুরোধ করব আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করুন। হ্যালো শুভেন্দু স্যার, আপনি। আমার অনেক ধন্যবাদ। এছাড়া আমার কলেজের অধ্যক্ষ মহাশয় মাননীয় মধুসূদন গড়াই মহাশয় এবং আমার অন্যান্য সহকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ছাত্রছাত্রীদের স্নেহ এবং ভালোবাসা জানিয়ে আজকে আমার যে বিষয় সেই বিষয়ে কিছু কথা বলবো। সুস্থ মন ও শরীর গঠনে যোগের ভূমিকা। তা আজকে হচ্ছে 6ষ্ঠ আন্তর্জাতিক যোগ দিবস, 6th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। 2014 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর ইউনেস্কোর যে জেনারেল অ্যাসেম্বলি হয়, সাধারণ সভায় যোগকে খুব গুরুত্বপূর্ণ মনে করায় 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত করার জন্য নির্ধারিত করা হয়। তাই আমরা দেখছি যে যোগ দিবসকে 19শে জুন গত 19শে জুন আমাদের ভারতীয় যে ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ইউনাইটেড, তিনি বিকেল 3টে থেকে 4:30 অনুষ্ঠান করেন এই আন্তর্জাতিক যোগ দিবসকে স্মরণীয় করে রাখার জন্য, তার গুরুত্ব সম্বন্ধে সমস্ত জগৎকে অবগত করার জন্য। এছাড়া আমরা দেখি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, তিনি 31শে মে তার যে মাসিক মান কি বাত বলে যে অনুষ্ঠান হয়, সেখানে একটা ব্লগিং এর কন্টেস্ট প্রতিযোগিতা আয়োজন করেছেন। সেটার নাম হচ্ছে মাই লাইফ মাই যোগা। এবং সেটা আমাদের ভারতীয় যে মিনিস্টার অফ আয়ুষ আছে, আয়ুষ মানে হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ, মানে হচ্ছে আয়ুর্বেদ, yoga and neuropathy, Unani, Siddha and homeopathy. The Ministry of Ayurved, Yoga and Neuropathy, Unani, Siddha and homeopathy, এবং তার সঙ্গে ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল যে রিলেশনস আছে, এই যৌথ দুটি সংস্থার যৌথ উদ্যোগে এই ব্লগিং কন্টেস্টটা কিন্তু শুরু হয়।
ঠিক আছে। এবং আর একটা অদ্ভুত বিষয় যে আমাদের ভারতীয় উপমহাদেশের একটা মিনিস্ট্রি, একটা মন্ত্রী, একটা মন্ত্রী সভায় গঠিত হয়েছে, কিন্তু এই তার অন্তর্গত একটা উপাদান হচ্ছে যোগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকে আমরা সকাল থেকে টিভিতে দেখছি বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ভারতবর্ষে নয় সমস্ত জায়গাতেই যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস পালন হচ্ছে, এবং বিভিন্ন যোগ ব্যায়াম করে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, এবং তার গুরুত্ব সম্বন্ধে বলা হচ্ছে। এবার আমরা আজকের দিনে আমরা জানবো যে অ্যাকচুয়ালি যোগের গুরুত্ব কি আমাদের তো মন ও শরীর গঠনে। আজকে আমরা কোভিড-19 নামক এক মহামারীর এক মারক ভাইরাসে সমস্ত জগৎ ত্রস্ত হয়ে উঠেছে। আমরা কিন্তু এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই এই বছরের যোগের যে থিম, ইন্টারন্যাশনাল যোগার যে থিম, সেটা হচ্ছে যোগা ফর হেলথ, যোগা অ্যাট হোম। যোগ স্বাস্থ্যের জন্য এবং যোগ কিন্তু বাড়িতে। এইবার করোনার কারণে কিরকম ভাবে আমরা বিধ্বস্ত হচ্ছি, তার উপর যোগে কি প্রভাব, এই বিষয়ে আলোকপাত করবে আমার সহকর্মী নুরুল হাসান মহাশয়। সেই কারণে আমি ওই বিষয়ে বিশেষ কিছু বলবো না। তবে আমাদের একটা জিনিস জানা দরকার যে যোগ কি, যোগের উৎপত্তি কোথায়, তার ধারাবাহিক ইতিহাসটা কিরকম, সেই জিনিসটা যদি জানি, আর আজকের দিনে যোগ কিভাবে প্রাসঙ্গিক, সেই জিনিসটা অবশ্যই কিন্তু জানা দরকার। তাছাড়া আমরা কেন যোগ প্র্যাকটিস করবো? যোগ অনুশীলন করার তো আমাদের কোনো দরকার নেই। সেই কারণে আমাদের মাননীয় লক্ষ্মীকান্ত মুর্মু স্যার বললেন যে যোগ সংস্কৃত যুজ ধাতু থেকে এসছে, যা সমন্বয় করা বা যার কাজ হচ্ছে ইউনাইট করা, একত্রিত করা। এবং যোগের বিভিন্ন ধারা কিন্তু আমরা যোগের ইতিহাসে দেখতে পাই। আমরা আমাদের ভারতবর্ষের ইতিহাস যদি দেখি, সংস্কৃত থেকে এসছে এবং ভারতবর্ষে কিন্তু যোগের উৎপত্তি। এইবার ভারতবর্ষে তাহলে কোন সময় থেকে প্রথম যোগ দেখতে পাই? আমাদের ভারতবর্ষের মানে বেদ যুগের আগে, প্রাক বেদিক যুগ, প্রি বেদিক পিরিয়ড থেকে কিন্তু আমরা যোগের আর কি উৎপত্তি দেখতে পাই। সেখানে যোগ কিন্তু একটা সিস্টেম হিসাবে ফুটে ওঠেনি, যেটা আমরা কিন্তু বেদিক পিরিয়ডে মানে বৈদিক সভ্যতার যুগে কিন্তু আমরা যোগকে একটা সুন্দর সমন্বয়ের মাধ্যমে সুশৃঙ্খলভাবে সুবিন্যস্তভাবে দেখতে পাই। আমরা ঋগ্বেদে, সাধারণত বেদের ব্রাহ্মণ অংশে এবং বেদান্তগুলির ভিতরে কিন্তু যোগের উল্লেখ পায়। বেদান্তগুলির মধ্যে কঠোপনিষদে কিন্তু যোগের বিশদ বিবরণ, তার বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানতে পারি। প্রকৃতপক্ষে আমরা যদি যোগের কথা ভাবি, আর একটা জিনিস আমাদের লক্ষ্মীকান্ত মুর্মু স্যার বলেছেন যে পতঞ্জলি যোগসূত্র রচনা করেছেন, সেখানে তিনি বলেছেন যে যোগহি চিত্তবৃত্তি নিরোধ। যোগ মনে চিত্তের যে চিত্তবৃত্তি, মনের যে বৃত্তিগুলো, সেগুলোকে নিরোধ করে। তাহলে আমরা কিন্তু ওখানে মনের নিরোধের কথা পাচ্ছি। এছাড়া আর বিভিন্ন যে যোগগুলো পাই, আমরা পরবর্তীকালে আমরা মহাভারতে কিছু অংশে দেখেছি, গীতার অংশে ভগবান শ্রীকৃষ্ণ 18টি যোগের কথা বলেছেন। তা প্রাথমিক লেভেলের যে যোগগুলো, প্রাথমিক স্তরে যে যোগের যে চিন্তা ভাবনা ছিল, আমাদের আধুনিক যুগের যে যোগের চিন্তা ভাবনা, আমরা আধুনিক যুগের যোগ বলতে যোগাসনেই কিন্তু সীমাবদ্ধ করেছি, এবং সারা বিশ্বব্যাপী কিন্তু যোগাসনটাই পালিত হচ্ছে, বিভিন্ন পোস্টার আর হচ্ছে প্রাণায়াম। এইবার প্রাচীন ইতিহাস যদি দেখি, যোগ বলতে কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, বা আমাদের মুক্তি, আমাদের ইমানসিপেশন, আমাদের নির্মাণ লাভ, সেটাই কিন্তু ছিল যোগের মূল উদ্দেশ্য। সেইটা করার জন্য কিন্তু অনেক স্টেপ ছিল। তার মধ্যে একটা, যেরকম আমাদের ফিজিক্যাল পোস্টার তো ছিলই, কারণ শরীর আমাদের নিরোগ হতে হবে, মনকেও সুস্থ হতে হবে। শরীর মন যদি সুস্থ হয়, তবেই কিন্তু আমরা একাগ্র চিত্তে পরমার্থ চিন্তা করতে পারবো, তাছাড়া কিন্তু সেটা করা কোনোভাবেই সম্ভব নয়। এবং এই প্রসঙ্গে আর একটা কথা আমরা বল, যাজ্ঞবল্ক্য মুনি একটা খুব সুন্দর কথা বলেছেন। সেটা বলছেন, সংযোগ যোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মা ন। যাজ্ঞবল্ক্য মুনি কিন্তু বলছেন জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি যোগ। তাহলে যোগের মূল যদি উৎস এবং তার উৎপত্তিগত দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু একটা যোগ মানে যুক্ত হয়, একটা বিশাল সমন্বয় সাধনের কথা কিন্তু সেখানে বলা হয়েছে। এবং
আমরা যদি পতঞ্জলি যে যোগসূত্র আছে সেখানে দেখি, সেখানে অষ্টাঙ্গ মার্গের কথা কিন্তু তিনি বলেছেন, অষ্টাঙ্গের কথা, অষ্টাঙ্গ মার্গ নয়, অষ্টাঙ্গের কথা তিনি বলেছেন, যোগের অষ্টাঙ্গ মার্গ পতঞ্জলি। কি কি সেগুলো? এক হচ্ছে যম, 2 নিয়ম, 3 আসন, 4 প্রাণায়াম, 5 প্রত্যাহার, 6 ধারণা, 7 হচ্ছে ধ্যান, 8 হচ্ছে সমাধি। তাহলে একদম শেষ পর্যায়ে কিন্তু হচ্ছে সমাধি। যম, যম মানে কি? বিভিন্ন জিনিস সংযত করতে হবে আমাদের, হিংসা করা চলবে না, সত্যের পথে থাকতে হবে, অস্তেয় ব্রহ্মচর্য পালন করতে হবে, অপরিগ্রহ হতে হবে। নিয়ম, আমাদের কিছু নিয়মও পালন করতে হবে, শৌচ, সন্তোষ, তাপস, অধ্যবসায় করতে হবে। স্বাধ্যায়, ইন্ট্রোস্পেকশন, আর ঈশ্বর প্রণিধান, এইগুলো করতে হবে। আসন, বিভিন্ন আসনের মাধ্যমে কিন্তু আমাদের দেহ মনকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। প্রাণায়াম, প্রাণায়াম একটা বিশেষ দিক, সেটা আমি বলবো যোগের একটা অংশ, যেটা প্রাণযুক্ত আয়াম হচ্ছে আমাদের যে ব্রিথ কন্ট্রোল, আমাদের শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো কিন্তু প্রাণায়ামের মাধ্যমে, যে জিনিসটার মাধ্যমে হয়, যে প্রক্রিয়া, সেটাকেই প্রাণায়াম বলা হয়। প্রাণায়ামের বিভিন্ন ভাগ আছে, সেগুলো শেষের দিকে আলোচনা করব। তারপর হচ্ছে প্রত্যাহার, বা জাগতিক যে তাচ্ছিল্যপূর্ণ যে জিনিস আছে, তুচ্ছ জিনিস আছে, সেগুলোকে প্রত্যাহার করতে হবে। ধারণা, যা ভালো শুভ, যা সমস্ত কিছু কিন্তু ধারণ করতে হবে। ধ্যান, যে পরমার্থ চিন্তা করতে হবে, সত্য যা যা চিরন্তন, তার কিন্তু ধ্যান করতে হবে। সমাধি, শেষে হয় সমাধি। সমাধি একটা যোগের সবচেয়ে উচ্চতম স্তর বলা চলে। সমাধি তখনই হয় যখন কোনো যোগীর ইরা পিঙ্গলা দিয়ে যে শ্বাস বায়ু যায়, সেই শ্বাস বায়ু যখন মিলিত হয় আমাদের মাথার পিছনের দিকে, তখনই কিন্তু যোগীর সমাধি হয়, এবং তখন সে সম্পূর্ণ সচেতন অবস্থায় থাকে। তাহলে পাতঞ্জলির যোগসূত্রে কিন্তু আমরা দেখছি সেখানেও কিন্তু সমাধি থাকছে, এবং জীবাত্মার থেকে, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, বা একটা আধ্যাত্মিক চেতনার কিন্তু দিক থাকছে সেখানেও। আমরা যে শারীরিক মানসিক গঠন তো থাকছি, তাছাড়াও তার উপরেও, তার চেয়ে অধিক অনেক উচ্চ কিছু থাকছে, লক্ষ্য কিন্তু বৃহৎ। এরপর আমরা যদি শ্রীমদ্ ভাগবত গীতা দেখি, সেখানে শ্রীমদ্ ভাগবত গীতা আমরা সবাই জানি যে মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত একটি অংশ। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে তার আত্মীয় পরিজনকে দেখে যুদ্ধ করতে যখন ইচ্ছা প্রকাশ করছে না, যে আমি নিজেদেরকে কি করে মারবো, তখন অর্জুন জ্ঞান দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী দিয়ে অর্জুনকে অনুপ্রাণিত করে, এবং তাকে যুদ্ধ করাটা যে তার পক্ষে ধর্ম, সেটাই কিন্তু বোঝান। সেখানে 18টা যোগের কথা আছে, যেটা অর্জুন বিষাদ যোগ থেকে শুরু হচ্ছে এবং মোক্ষ যোগে শেষ হচ্ছে। অর্জুন বিষাদ যোগে সেখানে আমার অর্জুনের বিষণ্ণ অবস্থাটা দেখছি, তার বিষাদের কারণ আছে সে বলছে, এবং ভগবান তাকে ভিন্নভাবে বোঝাচ্ছে। এবং সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ যোগের কথা আমরা দেখতে পাই, যেমন কর্মযোগ, সাংখ্য যোগ আছে, কর্মযোগ আছে, ভক্তি যোগ আছে, জ্ঞান যোগ আছে, শেষে কিন্তু মোক্ষ যোগ। সাংখ্য যোগে বিভিন্ন জ্ঞান দিয়েছেন। কর্মযোগে ভগবান বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্বুর্মা তে সংহতি কর্ম। অর্থাৎ কর্ম করো, কিন্তু ফলের আশা করো না, কর্মকে ধর্ম মনে করে করো, যেটা আমার কর্ম। আবার ভক্তি যোগে তিনি ভক্তির মাধ্যমে ঈশ্বরের করুণা কি করে পাওয়া যায় সেটা দেখাচ্ছেন। জ্ঞান অর্জন করে জ্ঞান লাভের মাধ্যমে ভগবানকে কিভাবে আস্বাদন করা যায় সেটা তিনি দেখাচ্ছেন। এবং শেষে মোক্ষ যোগে গিয়ে তিনি একটা জিনিস বলছেন, যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপে মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সেখানে ভগবান বলছে সবকিছু ত্যাগ করে তুই শুধু আমার চিন্তা কর, তাহলে আমি সব পাপ, আমি তোকে মুক্তি দেবো এবং তুই মুক্তি লাভ করবি। তাহলে সেখানে আমরা যে 18টা যে যোগ দেখছি, প্রত্যেকটা যোগ কিন্তু এক একটা সিঁড়ির মতো, একটা সিঁড়ির পর একটা সিঁড়ি যেরকম থাকে, সেরকম সবচেয়ে উচ্চ পর্যায়ে কিন্তু মোক্ষ, মানে সেখানেও যোগের যে লক্ষ্য সেটাও কিন্তু মোক্ষ লাভ, পরমার্থ লাভ। সেখানে সাধক চরম সীমায় কিন্তু পৌঁছে যায়। এরপর পরবর্তীকালে আমরা যখন গৌতম বুদ্ধের জন্ম দেখছি 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে, সেখানে গৌতম বুদ্ধ আসছেন, তিনি ভগবান, তিনি আসছেন, তিনি মধ্য মার্গের কথা বলছেন, তিনিও কিন্তু অষ্টাঙ্গিক মার্গের কথা বলছেন, এবং তিনি কিন্তু যোগাসন, প্রাণায়াম এগুলোর উপর জোর দিচ্ছেন। তার যে অনুগামী, তার যারা অনুগামী, যারা ভিক্ষুবৃত্তি অবলম্বন করে চলছে বৌদ্ধ মতে, তারা কিন্তু প্রত্যেকেই সংযমী হন, এবং যোগাসন অবশ্যই
পালন করেন। তারপরে আমরা যদি মধ্যযুগের দিকে চলে আসি, মধ্যযুগে যে বিভিন্ন যে আন্দোলন হয়েছিল, তার মধ্যযুগে আসার আগে আমরা যদি শঙ্করাচার্যের কথা ভাবি, শঙ্করাচার্য কিন্তু অদ্বৈতবাদী ছিলেন। তিনি অষ্টম শতাব্দীর লোক ছিলেন, তিনি অদ্বৈতবাদী ছিলেন। তিনি কিন্তু জীবাত্মা পরমাত্মার মিলনের কথা বলেছিলেন এবং অদ্বৈত, কোনো কিছু কিন্তু আলাদা না, অভেদ, মানে দ্বৈত ভাব কোনো কিছু নয়, কিন্তু সেটাই দেখিয়েছেন। মানে অদ্বৈত যুগে সেখানেও তিনি যাজ্ঞবল্ক্য চিন্তা ভাবনাটা কিছু দ্বারা কিছুটা প্রভাবিত ছিলেন। মধ্যযুগে আমরা ভক্তি আন্দোলন দেখতে পাই, সেখানে আমরা আমাদের পশ্চিমবঙ্গেও দেখতে পাই যে মহাপ্রভু জন্মান এবং সেখানেও ভক্তি আন্দোলনের কথা থাকে। সেখানে কিন্তু ঈশ্বরীয় বা কৃষ্ণ যে চিন্তা ভাবনা সেখানে যুক্ত থাকতে বলেন। সেখানে তিনি বলছেন হরির নাম আইব, হরির নাম আইব, হরির নাম আইব কে বলম, হরির নামের মাধ্যমে কিন্তু ঈশ্বরের সাথে যুক্ত হতে বলছেন। আবার ওই মধ্যযুগে যদি আমরা ইসলাম ধর্মের একটা ভাগ আছে সুফি সম্প্রদায়, এই সুফি সম্প্রদায়ের যে সাধক, যেরকম খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন, খাজা গরিব নওয়াজ ছিলেন, তারা কিন্তু আমাদের যে যোগের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার দ্বারা প্রভূতভাবে প্রভাবিত হয়েছিলেন এবং বিশেষ করে তারা প্রাণায়ামটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। সুফি সম্প্রদায়ের মধ্যে আজও যদি আমরা যাই, তারা যে শ্বাস কন্ট্রোলের যে ভাব, মানে শ্বাস নিয়ন্ত্রণের যে অভ্যাস, সেটা কিন্তু তাদের কাছে আমরা দেখতে পাই। এছাড়া আমাদের তান্ত্রিক যে সম্প্রদায়, তান্ত্রিক সম্প্রদায় বলবো না, তান্ত্রিক যে মত, সেই মত কিন্তু আমরা যোগের ভূমিকা দেখতে পাই এবং যোগের অভ্যাসটা দেখতে পাই। পরবর্তীকালে এবার আমরা আসছি আধুনিক যুগের দিকে। আধুনিক যুগের দিকে যখন আসছি, আমরা দেখছি 1851 খ্রিস্টাব্দে এনসি পাল নামে এক ব্যক্তি, তিনি লিখছেন ট্রিটাইজ অন যোগা ফিলোসফি। যোগা ফিলোসফির ওপর কিন্তু যোগ যে দর্শন, তার উপর কিন্তু একটা ট্রিটাইজ, এটা নিবন্ধ লিখছেন 1851 খ্রিস্টাব্দে। মানে আমাদের দেশের যে প্রাচীন যে চিন্তা ভাবনা, তার ভাবধারা কিন্তু শেষ হয়ে যায়নি। সেটা বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট এসছে। আমাদের দেশের রাজারা রাজত্ব করেছেন, বিভিন্ন বিদেশি শক্তি বারবার আক্রমণ করেছেন, কিন্তু আমাদের যে দেশের যে ধারাবাহিকতা, যোগের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু এক অদৃশ্য ফল্গু ধারার মতো যেন আবহমান কাল থেকে যেন প্রবাহিত হয়ে চলেছে। তাই সেটা তো আমরা দেখতেই পাই। আর একদম আধুনিক যুগে যদি দুটি নাম আমি খুব গুরুত্বপূর্ণ বলবো, এক হচ্ছে স্বামী বিবেকানন্দ, দুই হচ্ছে শ্যামাচরণ লাহিড়ী। আমরা শ্যামাচরণ লাহিড়ীর নাম অনেকেই শুনেছি, তাকে যোগীরাজ বলা হয়। তিনি কৃষ্ণনগরের কাছে ঘূর্ণির বলে একটা জায়গা আছে, সেখানে জন্মগ্রহণ করেন। তারপর বারাণসী গিয়ে সেখানে থাকেন এবং তিনি কর্মসূত্রে ইংরেজ কর্মচারী ছিলেন এবং তার যোগের ইতিহাস, তার যে ক্রিয়াযোগ, তার যোগটা অবশ্যই ক্রিয়াযোগ। সেখানে কিন্তু তার যে যোগের যে অভ্যাস, যোগের যে নিয়ম, সেগুলো কিন্তু তিনি দেখিয়ে গেছেন। সেখানে কিন্তু মেনলি ক্রিয়াযোগ মানে হচ্ছে শ্বাসের ব্যাপার থাকে, শ্বাসের মাধ্যমে যে যার যতটা শ্বাস উঠতে থাকে সে নাকি ততটা ঊর্ধ্বে, এটা হচ্ছে যোগীদের বিশ্বাস। আর তারপর আমরা আসছি আমাদের বীর বিপ্লবী বীর সাধক, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ আমরা জানি যে 1893 খ্রিস্টাব্দে বিশ্ব ধর্ম সম্মেলনে যান শিকাগোয় এবং সেখানে গিয়ে কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ বক্তা হন। তার বাগ্মিতা আমাদের এই ভারতীয় দর্শনের যে চিত্র, সেটা কিন্তু তিনি সবার সামনে প্রস্ফুটিত করে তুলেছিলেন। সেই কারণে তিনি বিখ্যাত হয়েছিলেন। এবং স্বামী বিবেকানন্দ কিন্তু রাজযোগ নামে একটা গ্রন্থ লিখেছিলেন, সেখানে বিভিন্ন আসন এবং হচ্ছে প্রাণায়াম, শ্বাসের মাধ্যমে কিভাবে নিজেদের মন শান্ত রাখা যায়, আমাদের শরীর কিভাবে শান্ত রাখা যায়, সেগুলো কিন্তু দিয়েছেন। তারপরেই কিন্তু এখন আমরা দেখতে পাই যে আমাদের যোগে বিস্তার ঘটে গেছে। এখন কিন্তু আমরা আন্তর্জাতিক যোগ দিবস শুধুমাত্র ভারতবর্ষেই বা পশ্চিমবঙ্গে পালিত করছি তা নয়, এটা সারা বিশ্বে পালিত হচ্ছে। এবং ক্রেডিট কিন্তু আমাদের দর্শন আছে, সেই দর্শন অবশ্যই যায়। আর একটা জিনিস, বর্তমান যুগে আমরা কিন্তু যেটা দেখছি আন্তর্জাতিক যোগ দিবসে যেটা পালিত হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে শরীর এবং মন। এবার আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি,
আমাদের দেশের যে ফিলোসফি, আমাদের দেশের যে দর্শন, যোগের যে সেই দর্শন কিন্তু সবসময় শরীর মন সুস্থ রেখে পরমার্থ বা পরমাত্মার সঙ্গে যুক্ত থাকার কথাই বলেছেন। সেখানে কিন্তু অবশ্যই সুস্থ মন এবং সুস্থ শরীর রাখার আবশ্যক ছিল। এবং বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে আমরা শরীর সুস্থ রাখবো বা মন সুস্থ রাখবো কি করে, এখানে যোগের ভূমিকা অপরিসীম। এইবার আমরা যদি একটা জিনিস দেখি যে আমরা স্বাস্থ্য বলতে কি বুঝি, সেটা আমরা যদি আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সংজ্ঞাটা দেখি, স্বাস্থ্যের যে সংজ্ঞা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিয়েছে, সেটা হচ্ছে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অফ অর ইনফার্মিটি। সো আমাদের এইখানটা কিন্তু মনে রাখতে হবে, এখানে বলছে যে স্বাস্থ্য হচ্ছে আমাদের শারীরিক, মানসিক এবং সামাজিক মঙ্গলের সম্পূর্ণ একটা স্থিতাবস্থা। শুধুমাত্র যে রোগ নেই, রোগের অনুপস্থিতি কিন্তু স্বাস্থ্যকে স্বাস্থ্যের সংজ্ঞা সম্পূর্ণ করে না। রোগের অনুপস্থিতি শেষ কথা নয়। অ্যাকচুয়ালি এখানে যেটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদের শরীরকে আগে থেকেই সুস্থ রাখতে হবে, যে ক্ষেত্রে আমাদের যোগ কিন্তু অপরিসীম ভূমিকা পালন করে। আমাদের যদি আমাদের জাতীয় প্রেক্ষাপটে দেখি, আমাদের ভারতীয় সংবিধানের যে পার্ট 4 আছে, সেখানে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আছে। সেখানে আর্টিকেল নাম্বার 47-এ কিন্তু স্পষ্টভাবেই উল্লেখ করা আছে আমাদের ভারতীয় যে জনগণ আছে তাদের স্বাস্থ্যের দিকে, তাদের আহারের দিকে কিন্তু নজর দিতে, এবং স্বাস্থ্যের কথাটা খুব গুরুত্বের সঙ্গে বলেছে। বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন কি বলবো বর্জনীয় জিনিস যাতে জিনিসের মানুষ যাতে আকৃষ্ট না হয়, তাই সেগুলো বাদ দিয়ে যেন সুস্থভাবে বাঁচতে পারে সেই লক্ষ্যের কথা কিন্তু বলা হয়েছে। এই কারণে আমাদের ভারতবর্ষে আমরা দেখছি যে আমাদের আয়ুষ মিনিস্ট্রি অফ আয়ুষ গঠিত হয়েছে। সেখানে কি বলছে না, আয়ুষ আমি বললাম যে আয়ুষ মানে দ্য মিনিস্ট্রি অফ আয়ুর্বেদ, যোগা অ্যান্ড নিউরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি। তা আমাদের জাতীয় প্রেক্ষাপটে কিন্তু আমাদের সমস্ত মানুষকে সুস্থ রাখার জন্য, তাদের যোগের বিভিন্ন দিক তুলে ধরার জন্য কিন্তু এই মিনিস্ট্রিটা গঠিত হয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি দেখি, আমরা দেখতেই পাচ্ছি, আমরা আগেই আলোচনা করলাম যে 2014 সালের 11 ডিসেম্বর আমাদের ইউনাইটেড নেশনসের যে জেনারেল অ্যাসেম্বলি হয়, সেই জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের যোগকে প্রাধান্য দেওয়া হয় বিভিন্নভাবে, এবং 21শে জুন দিনটিকে কিন্তু আমাদের আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত করার কথা ভাবা হয়। সেইখানে আমাদের কতগুলো জিনিস দেখতে হবে যে কেন ইউনাইটেড নেশনস আমাদের যোগকে বললেন যে যোগ আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ দিক দেখে কেন 21শে জুনকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত করার চেষ্টা করলেন, করার চেষ্টা করছে বা করছে। এখন দেখছি একটু কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, আমরা জাস্ট শুনবো কি বলেছেন, ওই রেজুলেশনে কি লেখা ছিল। 2014 সালের 11 ডিসেম্বর ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে যে রেজুলেশন হয়েছিল সেটা আমরা একটু শুনবো, তাহলেই বুঝতে পারবো যে যোগটাকে কেন আন্তর্জাতিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক যোগ দিবস কেন পালন করা হচ্ছে। So with reference to United Nations A by resolution number 69/131, the General Assembly, recalling its resolutions speaks by 2 of 19 September 2001 on the political declaration of the high-level meeting of the General Assembly on the prevention and control of non-communicable diseases, and 68/98 of 11 December 2013 on global health and foreign policy, reaffirming General Assembly resolutions 53/191 of 15 December 1998 and 61/185 of 20 December 2006 on the proclamation of international years
and Economic and Social Council Resolution 1980 by 67 of 25th July 1980 on International Years. This is very mark these points, noting the importance of and populations making health and following lifestyle patterns that foster good health, underscoring the fact that global health is a long-term development objective that requires closer international cooperation through the exchange of best practices aimed at building better individual lifestyles devoid of excesses of all kinds. Recognizing that yoga provides a holistic approach to health and well-being, and recognizing also that wider dissemination of information about the benefits of practicing yoga would be beneficial for the health of the world population. Besides, 1 June, International Day of Yoga. So this is very important. এই দিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যোগকে কেন আন্তর্জাতিক দিক হিসাবে তুলে ধরছে, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্পন্ন মনে করছে এবং 21 জুনকে কেন আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত করা হবে, সে তার কারণ হিসাবে এখানে খুব সুন্দরভাবেই বলা হয়েছে যে এইখানে ইউনাইটেড নেশনসের যে জেনারেল অ্যাসেম্বলি, সেখানে প্রথমত যে সমস্ত বিশ্ববাসীর ব্যক্তি এবং সমস্ত বিশ্ববাসীরই লাইফস্টাইল, আমাদের যে জীবনশৈলী এবং স্বাস্থ্য, সেটার দিকে নজর দিয়েছে, সেটা যেন অক্ষুণ্ণ থাকে। এক, দুই হচ্ছে যে আমাদের বিশ্ব স্বাস্থ্যের কথা যদি ভাবি, সেটার উন্নয়ন ঘটনা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তার কারণ হিসাবে যোগকে কিন্তু চয়ন করা যায়। আর যোগের কিন্তু খুব সুন্দর কিছু অ্যাপ্রোচ আছে যেগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট নেই সাধারণত। সেই কারণে কিন্তু ইউনাইটেড নেশনস আমাদের যোগাকে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন ভেবেছে এবং 21শে জুন দিনটিকে আর কি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার কথা বলা হয়েছে। এইবার আমরা দেখলাম যে আমাদের যে আমাদের শরীর শুধুমাত্র রোগ নেই মানে যে সুস্থ, তা কিন্তু নয়। স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেখানে কিন্তু শারীরিক, মানসিক এবং সামাজিক সমস্ত দিকে একটা সুন্দর সুসংবদ্ধ ভাব যেন থাকে। সেটা করতে গেলে আমাদের বর্তমান প্রেক্ষাপটেও দেখি আমাদের যোগাসন এবং প্রাণায়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের শারীরিক স্বাস্থ্যের কথা যদি বলি, সেখানে কিন্তু আমরা কতগুলো অনেক তন্ত্রই দেখতে পাই, যেরকম আমাদের স্নায়ুতন্ত্র আছে, পেশিতন্ত্র আছে, সংবহন তন্ত্র আছে, তারপর হচ্ছে আমাদের জননতন্ত্র আছে। এই বিভিন্ন যে তন্ত্রগুলো আছে, এই তন্ত্রগুলোই কিন্তু আমাদের শরীরটাকে আর কি সুন্দরভাবে পরিচালিত করে। তাই আমরা যদি যোগাসনের কথা ভাবি, বিভিন্ন যে পোস্টার, সেই পোস্টার, বিভিন্ন যে আসনের বসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে শরীরের যে বিভিন্ন তন্ত্রগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিচালিত করতে পারি। যেরকম আমরা যদি একটা পদ্মাসনের কথাই ভাবি, পদ্মাসন আমাদের আমরা পদ্মাসনে বসি, বসার পর কি হয়, আমাদের ভ্রুযুগলের মাধ্যমে আমাদের নাসাগ্রে স্থির দৃষ্টি দিয়ে চোখ বন্ধ করে আমরা বসি। এতে কি হয়, আমাদের বিভিন্ন পেশি খুব সুন্দর ভাবে পায়েগুলো বা আমাদের কোমরের যে আমাদের যে স্নায়ুগুলো আছে এই জায়গার, সেগুলো খুব সুন্দর থাকে। এছাড়া পদ্মাসনে বসার ক্ষেত্রে আমাদের মন কিন্তু আমরা স্থির রাখতে পারি। আবার যদি আমরা ভুজঙ্গাসনের কথা ভাবি, ভুজঙ্গাসন মানে হচ্ছে স্নেক পোজ, সাপের মতো, যে ভুজঙ্গ মানে সাপ আমরা জানি। সেখানে কি হয়, ভুজঙ্গাসন যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের যে খিদা বৃদ্ধি, প্রথমত পেটের যে পেশিগুলো আছে সেগুলো খুব সক্রিয় হয়, আমাদের মেরুদণ্ড অনেক কি বলবো, খুব সাবলীল হয় এবং কি আমাদের যদি মেরুদণ্ডের কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলোও কিন্তু দূরীভূত হয়। তারপরে আরো বিভিন্ন, যেরকম উষ্ট্রাসন আছে, তারপরে চক্রাসন আছে। চক্রাসনের ক্ষেত্রেও কিন্তু চক্রাসনও খুব গুরুত্বপূর্ণ, কারণ চক্রাসন যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের মেরুদণ্ড খুব সুন্দর থাকবে, মেরুদণ্ড খুব সুন্দর থাকবে, সাবলীল থাকবে,
আমাদের পেটের যদি মেদ থাকে তা কমবে। আবার যেরকম আমরা যদি গোমুখ আসন করি, গোমুখ আসনটা আমরা অনেকেই জানি যে বাবা লোকনাথ যেরকম পোজ থাকেন সেই পোজটাকে অ্যাকচুয়ালি গোমুখ। ওই পোজে যদি বসি আমাদের পায়ের যে পেশিগুলো আছে সেগুলো খুব সুন্দর শক্তিশালী হয় এবং সক্রিয় হয়। আর কি হয় আমাদের এই আসনটা কিন্তু আমাদের ছাত্র অবস্থায় প্রত্যেক কিন্তু করা উচিত, কারণ হচ্ছে এই আসনটা গোমুখ আসন যদি করি আমাদের মনে দুশ্চিন্তা সাধারণত আসে না। বিভিন্ন অনেকের ক্ষেত্রে কি হয় যৌন সমস্যা যদি কোনো থাকে সেগুলো কিন্তু দূরীভূত হয়। ঠিক আছে, তা এইরকম আমি তো কয়েকটা আসন বললাম, প্রত্যেকটা আসনের কিন্তু গুরুত্ব অপরিসীম। আমাদের যেটা দরকার সেই দরকার অনুযায়ী কিন্তু আমাদেরকে আসন করতে হবে। এইবার প্রাণায়ামের কথা যদি আমরা বলি, প্রাণায়াম আমি বললাম যে সেখানে কিন্তু শ্বাসের ব্যাপার থাকবে, যেরকম আছে কপালভাতি আছে, অনুলোম বিলোম আছে। এই শ্বাস কন্ট্রোলে, শ্বাস নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মনকে সংযত রাখতে পারি। এইবার আমরা অসুস্থ হওয়ার আগেই যদি আমরা এগুলো করি তাহলে কিন্তু আমাদের অসুস্থের ভাবটা আসবে না। শারীরিক যে বিভিন্ন সমস্যাগুলো, যেরকম আমাদের আজকের দিনে সুগার বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের উচ্চ রক্ত মানে হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার হচ্ছে, তারপর হচ্ছে আর্থারাইটিসের যে সমস্যা হচ্ছে, আর্থারাইটিস সমস্যার ক্ষেত্রে কিন্তু আমাদের যোগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে প্রাণায়াম যদি আমরা করি নিয়মিত, আমাদের প্রেশার বা লো ব্লাড প্রেশার থাকবে না, খুব সুন্দর আমাদের শ্বাস নিয়ন্ত্রণে আসবে এবং ব্লাড প্রেশার একদম স্বাভাবিক থাকবে, নর্মাল থাকবে সব সময়। তারপরে আরো এই রোগগুলোর কথা আমরা যদি ভাবি, যে ডিপ্রেশন, মানসিক পীড়ন, হিস্টেরিয়া, স্কিজোফ্রেনিয়া, এই সমস্ত যে বিভিন্ন রোগগুলো আছে সেগুলো কিন্তু মানসিক বিভিন্ন চাপ। আমরা যদি ফ্রয়েডিয়ান সাইকোলজি দেখি, ফ্রয়েড আমাদের মনকে তিনটি ভাগে ভাগ করছেন, তিনটি লেভেল আছে, কনসিয়াস লেভেল, সাবকনসিয়াস লেভেল এন্ড আনকনসিয়াস লেভেল। এবং আমাদের কনসিয়াস লেভেলে মাত্র 10% অফ মাইন্ড আমরা কিন্তু কাজ করি, বাকিটা সাবকনসিয়াস লেভেলে 50 to 60% আর 30 to 40% হচ্ছে আমাদের আনকনসিয়াস লেভেল অফ মাইন্ড থেকে। বিভিন্ন যে লেভেলের মনের যে বিভিন্ন যে স্তর আছে তাদের যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলো যদি ডিসব্যালেন্স, বিভিন্ন কারণে কিন্তু আমাদের মানসিক রোগ হয়। যেরকম ফ্রয়েড একটা রিপ্রেশন বলে একটা টার্ম ব্যবহার করেছেন, যে কোনো কিছু আমরা যদি সাপ্রেস করে রাখি বা রিপ্রেস করে রাখি, মনের মধ্যে যদি চেপে রাখি অনেক সময়, বিশেষ করে যদি সেক্সুয়াল ডিজায়ার গুলো চেপে রাখতে থাকি, তাহলে একসময় সেটা বৃহৎ আকার ধারণ করবে। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা যদি আসন করি, সে আসন করলে কিন্তু আমাদের যদি শ্বাস, এক হচ্ছে শরীর সুস্থ থাকবে, যোগ আসনে বিভিন্ন পোস্টারের মাধ্যমে, বিভিন্ন আসনে বসার ভঙ্গির মাধ্যমে। আর প্রাণায়াম যদি করি আমাদের শ্বাস সুস্থ থাকবে, তাহলে কিন্তু আমাদের মনটাও সুস্থ থাকবে। আমরা যদি বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখি, যে খুব গুরুত্বপূর্ণ এবং খুব রিসেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সুশান্ত সিং রাজপুত, আমাদের বলিউড তারকা। সে কিন্তু জীবনে বিখ্যাত বিখ্যাত খ্যাতি অর্জন করেছিল। সে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ার পরীক্ষায় 7th র্যাঙ্ক করেছিল এবং বলিউডে অনেক জায়গায় অনেক সিনেমায় অভিনয় করেছে, এছাড়া পবিত্র রিশতা সিরিয়ালে অভিনয় করেছে, MS ধোনির বায়োপিক করেছে। তো এরকম একটা ব্যক্তিত্ব, যার কথা ভাবি যে তার কোনো কিছুর কিন্তু অভাব ছিল না, তার জীবনে কিন্তু সবকিছুই পেয়েছিল, একটা অন্তরের শান্তি কিন্তু কোনো সময় পায়নি। একটা ডিপ্রেশন, তার ঘর থেকে কিন্তু ডিপ্রেশনে মানসিক যে পীড়নের যে ওষুধ সেগুলো কিন্তু পাওয়া গেছে, তার মানে সে কিন্তু নিতান্ত মানে চরম মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। এইবার আমরা যদি যোগের যদি প্র্যাকটিস করি, আমরা যদি বর্তমান প্রেক্ষাপটেও যদি করি, যোগ মানে বিভিন্ন আসন বা যোগ মানে বিভিন্ন আসন এবং প্রাণায়াম হিসাবে যদি করি, আর যোগ মানে বৃহত্তর কিছু, সেটাই পরমার্থই হোক বা সত্যের পথে কোনো কিছুর সাথে যদি যুক্ত থাকি, বিভিন্ন ভালো কাজের সাথেও যদি যুক্ত থাকি, তাহলে কিন্তু আমাদের মানসিক যন্ত্রণা, মানসিক ক্লেশ দূরীভূত হয়, আমাদের শারীরিক যে ক্লেশ দূরীভূত হয়। আমরা যখনই আসন করি, আসন করার আগে আমরা কিন্তু একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি, শারীরিক বিভিন্ন শরীর চর্চা করি, শরীরটাকে একটু ঘামাই, তারপর আমরা কি করি, সব আসনে বিশ্রাম করি। সব আসনে বিশ্রাম করার পর আমরা আসন করি। একসঙ্গে কিন্তু 3টির বেশি আসন করা উচিত নয়। আবার আসনটা হয়ে গেল, তারপর কিন্তু সব আসনে আমরা বিশ্রাম করি। আবার কি হলো, আবার পরের আসনটা করলাম, আবার সব আসনে বিশ্রাম। এইভাবে 3বার আমরা 3টে আসন করলাম,
তারপরে বিশ্রাম নেওয়ার পর এরপর আমরা যদি প্রাণায়াম করি, আমাদের কিন্তু এবার মনের যে রোগ আছে সেগুলো দূরীভূত, মনের যে রোগ, দুশ্চিন্তা কোনো সময় আসতেই পারবে না। দুশ্চিন্তা আসার যে চিন্তা ভাবনা, যে সুযোগ দেখুন যে কিন্তু তোর মায়ের মোবাইলটা নিতে পারছি তাহলে সে বুঝতে পারবে। নুরুল হাসান মহাশয়, উনি ইংরেজি বিভাগের অধ্যাপক, রানাঘাট সরকারি মহাবিদ্যালয়ের কলেজেরই। তো ওনাকে অনুরোধ করব যে আপনিও আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের ক্যারেক্টারকে সমৃদ্ধ করুন। তো ওনার বিষয় হচ্ছে করোনা গৃহবন্দী পরিস্থিতিতে শারীরিক ও মানসিক সমস্যা এবং যোগ বলে তার মুক্তির উপায়। আমরা জানি আমাদের করোনা নামক ভাইরাসে সারা বিশ্বব্যাপী মানে এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। তো সবাই আমরা গৃহবন্দী আছি। তো কেউ না কেউ শারীরিক মানসিক ভাবে আমরা সমস্যায় ভুগছি, এবং যোগের মাধ্যমে এখান থেকে আমরা কিভাবে মুক্তির উপায় পাবো বা আমাদের সমস্যাগুলো কি কি, এবং যোগকে সঙ্গে নিয়ে আমরা কিভাবে ভবিষ্যতে আরো এই ভাইরাস নামক ভাইরাস থেকে বেরিয়ে এসে আবার এই পৃথিবীতে নতুন মুক্তির আলো দেখবো, এই বিষয় নিয়ে আমাদের নুরুল স্যার বক্তব্য রাখবেন। তো নুরুল স্যারকে অনুরোধ, আপনি এই বিষয়ে বক্তব্য রাখুন এবং আমাদেরকে জ্ঞান বিতরণ করে সমৃদ্ধ করুন। তো হ্যালো নুরুল স্যার, নমস্কার। নমস্কার, ধন্যবাদ নমস্কার। লক্ষ্মীকান্ত মুর্মু মহাশয়। মাননীয় ওয়াইসি স্যার, আমার প্রিয় সহকর্মবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আন্তর্জাতিক যোগা দিবসের শুভেচ্ছা জানাই। আমরা জানি 21শে জুন তারিখটি হলো আন্তর্জাতিক যোগা দিবস। এই দিনটিকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস হিসেবে পালিত করা হয়। এই যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক, মানসিক এবং আত্মা বা আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্যই মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। ভারত তথা গোটা বিশ্বেই আজকে এর প্রচলন ছড়িয়ে পড়েছে। আমি আবারও বলি, 2014 সালের 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই 11ই ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন। সারা বিশ্ব জুড়ে 21শে জুন 2015-তে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় এবং এই বছর 2020-তে 6ষ্ঠতম যোগ দিবস পালন আমরা করছি। এবং এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম বা বিষয় হলো যোগা অ্যাট হোম অ্যান্ড যোগা উইথ ফ্যামিলি, অর্থাৎ বাড়িতে থেকেই যোগ অভ্যাস করুন এবং পরিবারের সঙ্গে মিলিতভাবে যোগ করুন। অর্থাৎ বোঝাই যাচ্ছে কেন বাড়িতে থেকেই যোগ অভ্যাস করুন বলছেন এবং পরিবারের সঙ্গে মিলিতভাবে করতে বলছেন। আমরা জানি বর্তমান পরিস্থিতি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে। প্রথমেই বলবো, তোমাদের প্রিয় শুভেন্দু স্যার ইতিমধ্যেই বলে ফেলেছেন সুস্থ মন ও শরীর গঠনে যোগের ভূমিকা। বিভিন্ন রকমের যোগের প্রসঙ্গ তুলে, প্রাণায়ামের প্রসঙ্গ তুলে, যুগ যুগ ধরে কিভাবে এর ইতিহাস বলে এবং ভারত তথা গোটা বিশ্বে কিভাবে এর প্রচলন এবং তাৎপর্য সেটা বলে আমাদেরকে অলরেডি অভিভূত করেছে। যোগব্যায়াম কিভাবে আমাদের শারীরিক ও মানসিক সমস্যাগুলো দূরীভূত করে সেগুলো আমরা শুনি। আর আজ ধর্ম, জাত পাত নির্বিশেষে এই যোগ ব্যায়ামের গুরুত্ব আরো অনেকাংশেই বেড়ে গেছে এই করোনা পরিস্থিতি গৃহবন্দী অবস্থায়। আজকে আমি যে বিষয়ের ওপরে বলবো তোমাদের, সেটা হলো করোনা গৃহবন্দী পরিস্থিতিতে শারীরিক ও মানসিক সমস্যা এবং যোগ বলে মুক্তির উপায়। কিভাবে আমরা এই মহামারী পরিস্থিতিতেও যোগব্যায়ামের ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে পারি, সেটাই আমরা একটু দেখে নেব। কোভিড-19 ফলে সারা দেশব্যাপী তথা সমগ্র বিশ্বজুড়ে যে মহামারী ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তার ফলে মানুষ গৃহবন্দী হতে বাধ্য হয়েছে। সংক্রমণের হাত থেকে রেহাই পেতেই এই গৃহবন্দী। এবং এই মহামারী একদিকে যেমন আমাদের এক কোণে ঠেলে দিয়েছে এবং সমস্ত রকমের শারীরিক কার্যকারিতা বন্ধ করেছে, ঠিক অন্যদিকে তেমনই আমাদের জীবনে এনেছে এক অনিশ্চয়তার ঘনমেঘ, অস্তিত্বের লড়াই। আর এই আকস্মাৎ গৃহবন্দী হওয়ায় মানুষের মন ও শরীরে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চলমান জীবনযাপনে হঠাৎ লাগাম টেনে স্থিতিশীল করে দিয়েছে এই মহামারী। আতঙ্ক, লকডাউন, রোজগারহীনতা, ভয়, অনিশ্চয়তা, সর্বোপরি গৃহবন্দী দশার কারণে মানসিক সমস্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। আসলে আমরা জানি না এই মহামারীর শেষ কোথায়। জীবনের এই অনিশ্চয়তাই এনে দিয়েছে মানসিক ও শারীরিক ব্যাধি। যাতায়াত বন্ধ হয়ে পড়েছে, তার ফলে শারীরিক অনুশীলন লোপ পাচ্ছে। আমরা না যেতে পারছি বাইরে মাঠে কাজ করতে, না যেতে পারছি কোথাও ঘুরতে, না যেতে পারছি জিমে যেতে, যার ফলে শারীরিক অনুশীলন একেবারেই লোপ পেয়েছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় নিঃসঙ্গতা মানুষকে একাকিত্বে ভোগাচ্ছে। আমরা কর্মস্থলে যেতে পারছি না, যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে পারছি না, আমরা আত্মীয়ের বাড়ি যেতে পারছি না। এবং এই ঘরবন্দি হয়ে থাকার ফলে নিঃসঙ্গতা, একাকিত্ব ভীষণভাবে ভোগাচ্ছে। শারীরিক পরিশ্রম না হওয়ায় কর্মক্ষমতা কমছে, কর্মলয় পাওয়ায় শারীরিক ভারসাম্যহীন হচ্ছে, অতিরিক্ত দুশ্চিন্তা বাড়ছে, শারীরিক সমস্যা হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে। সর্বোপরি আমাদের যে ইমিউনিটি পাওয়ার, যেটা এই মহামারীকে একমাত্র থামাতে পারে, শুধু এই মহামারী নয়, যে কোনো মহামারী, যে কোনো শারীরিক মানসিক মহামারী, কিন্তু এই ইমিউনিটি পাওয়ার যদি বেশি থাকে তাহলে সেটা লোপ পায়।
শ্বাস প্রশ্বাসে অসুবিধা হচ্ছে, চলাফেরা কম হওয়ায় কোমরে ব্যথা, পায়ে ব্যথা, শরীরে ব্যথা, এবং যেহেতু লকডাউন অবস্থায় থাকায় মোবাইল এবং কম্পিউটার আসক্ত হওয়ার ফলেও কিন্তু বিভিন্ন রকমের ডিপ্রেশন, দুশ্চিন্তা আমাদের মধ্যে ছেয়ে ফেলছে। আর সর্বোপরি বলি, এই করোনার ফলেই গৃহবন্দী হয়ে পড়ায় মানসিক সমস্যা বেড়েই চলেছে। করোনার প্রভাবে মানসিক সমস্যা সমগ্র পৃথিবী জুড়েই বেড়ে গিয়েছে। ভারতেও করোনা আতঙ্কের জেরে মানসিক রোগীর সংখ্যা বহুলাংশে বেড়ে গিয়েছে বলে পত্রিকা এবং গবেষণা প্রকাশ পাচ্ছে। ভারতীয় সাইকিয়াট্রি সোসাইটি সম্প্রতি তাদের সমীক্ষায় বলেন যে বর্তমানে ভারতে শুধুমাত্র করোনার কারণে 20% মানসিক রোগ বেড়েছে বা রোগী বেড়েছে। বর্তমানে প্রতি 5 জন ভারতীয়র মধ্যে প্রায় 1 জন মানসিক রোগে ভুগছে, এমনই দাবি করেছে সংবাদ পত্রিকায় প্রতিদিনের একটা খবর 31শে মার্চ 2020। মানসিক রোগে আক্রান্ত হবার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে অনিশ্চয়তা এবং ভয়, উদ্বিগ্ন। লকডাউনের কারণে এই হঠাৎ জীবনশৈলীতে যে পরিবর্তন, মানুষ কোনোদিন ভাবেনি যে তারা ঘরবন্দি হয়ে থাকবে। এই ব্যস্ততম জীবনে, ব্যস্ততম লাইফস্টাইলে, জীবনশৈলীতে হঠাৎই এক অনাকাঙ্ক্ষিত পরিবর্তন। পাশাপাশি অন্যান্য কারণগুলোর মধ্যে যেমন বললাম উদ্বিগ্ন হওয়া, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠান বন্ধ থাকা, দারিদ্রতা, কাজহীন হয়ে পড়া, চাকরি হারানোর ভয় ইত্যাদি কারণে এই মানসিক সমস্যাগুলো কিন্তু হচ্ছে। আর এই ভয় থেকেই সৃষ্টি হচ্ছে দুশ্চিন্তা। আর এই দুশ্চিন্তায় মানুষকে হতাশাগ্রস্ত করে তুলছে। দীর্ঘদিন ধরে গৃহবন্দী ও সামাজিক দূরত্ব মেনে চলায় এক বিষণ্ণতা আমাদের আঁকড়ে ধরছে। এই মানসিক সমস্যার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি আরো দুটো গুরুত্বপূর্ণ দিক আমাদের চোখে পড়ছে। এক হচ্ছে অপরাধ করার প্রবণতা। আমরা দেখছি বিভিন্ন রকমের সামাজিক অপরাধ, সমাজে অপরাধ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পারিবারিক বিভিন্ন রকমের বিদ্বেষ দেখতে পাচ্ছি, যেখানে মেয়েরা বিভিন্ন রকম ভাবে অত্যাচারিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগেই একটা খবরে পেয়েছিলাম আহ দিল্লিতে, যে একটা গাড়ি আমের ঠেলা নিয়ে বসছিল, মালিক ছিল না বলে যে যেদিকে পারলো সব কিছুই লুট করে নিয়ে চলে গেল। আমার এখনো মনে পড়ে, বিভিন্ন কারণবশত হোক না কেন, সেই স্টেশনে যখন তার মা মারা গেছে, সেই চাদরটা নিয়ে বাচ্চাটা খেলা করছে। গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আত্মহত্যার প্রবণতা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে সারা বিশ্বে মৃত্যুর বড় কারণ হিসেবে আত্মহত্যা হলো 14তম কারণ। আমাদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ, ভয়, এই উদ্বেগ ভয় মাত্রা ছাড়িয়ে যখন যায়, আতঙ্কিত হয়ে যখন পড়ি, যখন স্মৃতিশক্তির আমাদের ক্ষতি সাধন হয়, তখনই কিন্তু আমরা এই ধরনের প্রবণতার ঝুঁকিতে বা প্রবণতায় পা দিই। এর পাশাপাশি নৈরাশ্যবোধ, কর্মস্পৃহা কমে যাওয়া, ক্ষুধা বা ঘুমের পরিমাণের আগে থেকে অনেক বেড়ে বা কমে যাওয়া, অর্থাৎ ডিসব্যালেন্স অফ স্লিপিং হ্যাবিট, মনোযোগ ধরে রাখতে না পারা, বিশেষ করে ছাত্রছাত্রীদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবার প্রশ্ন হলো, এই যে সমস্যা, এই যে শারীরিক মানসিক সমস্যার কথা বললাম, এই সমস্যার কি কোনো সমাধান নেই? আমি মনে করে আছে। আমি তথা সবাই বলবে আছে। যদিও এখন পর্যন্ত সেইভাবে করোনা ভাইরাসের সেরকম কোনো টিকা বেরোয়নি, অ্যান্টিবডি বেরোয়নি,
বেরোলেও সেইভাবে কার্যকারিতা নয়। এই অবস্থায় আমাদের কাছে একমাত্র বড়সড় প্যানাসিয়া বলবো বা মহা ওষুধ বলবো, সেটা হলো যোগাসন, যোগ। বাইবেলে একটা কথা আছে, একটা দিন অবজার্ভ করা হয়, সেটা হচ্ছে রিট্রিট, অর্থাৎ পিছিয়ে আসা, উইথড্র করা। শুভেন্দু স্যার এক জায়গায় বললেন যে আমাদের আশা চাহিদা যত বাড়বে, যদিও এটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, সুশান্ত সিং বিভিন্ন সব জায়গা পেয়েও একটা নিরাশা, একটা ডিপ্রেশন সব সময় তার মধ্যে কাজ করেছে, যার ফলে বিভিন্ন কারণবশত হোক না কেন ওই ধরনের মানুষকেও, একটা সুস্থ মানুষ, মস্তিষ্ক শরীর সম্পন্ন মানুষকেও কিন্তু আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে। তো এই রিট্রিটটা হচ্ছে পিছিয়ে আসা। তো যোগাসনও ঠিক আমাদেরকে থামায়, আমাদের এই যে চাওয়া পাওয়া দিনের দিন বেড়ে যাওয়া। কিছু কিছু জায়গায় এই করোনা পরিস্থিতি যেমন খারাপ, তেমন কিন্তু অনেক দিক ভাবার সময়ও কিন্তু দিয়েছে আমাদেরকে। বারবার ভাবার জায়গা কিন্তু বলছে যে এবার ভাবো তোমরা। এই যে ছুটে বেড়াচ্ছে আমাদের ফিজিক্যাল, ইমোশনাল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল, এই যে তাড়না, এই থেকে কিন্তু আমাদেরকে থামতে হবে। আর এই জায়গাটাই নিয়ে আসবে আমাদেরকে যোগাসনের ফলে। নিজেদেরকে নিয়ে ভাবা, পরিবার নিয়ে ভাবা, প্রতিবেশী নিয়ে ভাবা, এই জায়গাটা কিন্তু যোগাসনেই সম্ভব হবে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা কালে আমাদের দুশ্চিন্তা কমাতে এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, কিন্তু আমার মনে হয় ছাত্রছাত্রী তথা বিভিন্ন পেশার মানুষের বা বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে করোনা কালে যে হতাশা, আতঙ্ক আছে, তা দূর করার সবচাইতে উপযোগী হলো এই যোগ। লক্ষ্মীকান্ত মুর্মু স্যার বলেছেন যে যোগ কথাটি একটা সংস্কৃত কথা, যোগ থেকে এসছে, যার মানে হচ্ছে মিলন বা যোগসূত্র। শরীর, মন ও আত্মার অনুশীলনের মিলনটাই হলো যোগ। আমাদের শরীরটা ঠিক একটা মন্দিরের মতো, ঠিক একটা গির্জার মতো, ঠিক একটা মসজিদের মতো। আমরা আমাদের শরীর ও মনের যত যত্ন রাখবো, ঠিক মন্দির, গির্জা বা মসজিদের মতো, ঠিক ততটাই আমরা উন্নততর হব। যোগা শুধু আজ না, প্রাচীনকাল ধরেই ঋষি গুরুদের হাত ধরে চলে আসছে। আমরা সত্যি ভারতবাসী হিসাবে গর্বিত যে আজ এই যোগা, এই যোগ ব্যায়াম আন্তর্জাতিক স্তরে জায়গা পেয়েছে। যোগ হচ্ছে প্রত্যহ জীবনের সঙ্গী, এটা একদিনের নয়, এটা প্রত্যহ করতে হবে, প্র্যাকটিস, অনুশীলন করতে হবে। বি কে আয়াঙ্গার বলে একজন বিশেষজ্ঞ, যোগা বিশেষজ্ঞ বলেছেন যে যোগা টিচেস আস টু কিওর হোয়াট নিড নট বি এন্ডিওর্ড অ্যান্ড এন্ডিওর হোয়াট ক্যানট বি কিওর্ড। অর্থাৎ যোগা আমাদেরকে শেখায় যেটা এন্ডিওর করার সময়, মানে যেটা সহ্য করা সম্ভব না সেটা সহ্য করা, এবং সেটা সহ্য করা যেটা কোনোদিনই কিওর করা সম্ভব নয়, আরোগ্য সাধন করা সম্ভব নয়। যোগা হলো ঠিক এক ধরনের আলোর মতো, যার কোনো শেষ নেই। যত প্র্যাকটিস করবে, যত অনুশীলন করবে, ততই তার কার্যকারিতা পাবে খুঁজে। যাই হোক, আমরা বিভিন্ন কারণে যোগাসনের করে আমাদের শারীরিক ভারসাম্য বজায় রাখতে পারি। এই মহামারী গৃহবন্দী অবস্থায় যোগাই আমাদের শরীরের সমস্যাগুলো প্রতিরোধ করে তুলতে পারে। বিভিন্ন রকমের যোগাসন, যেটা অলরেডি শুভেন্দু স্যার বলেছেন, উচ্চ রক্তচাপ কমায়, ওজন ব্যবস্থা কমায়। যেহেতু আমরা লকডাউন অবস্থায় আছি, কোথাও চলাফেরা নেই, শারীরিক যে পরিশ্রম করব, যে ক্যালোরিটা নষ্ট করব, সেই জায়গাটা যেহেতু নেই, এই যোগাই কিন্তু সেটা সম্ভব করে দেয়। কারণ যোগাতে খুব বড় বড় মাঠ চায় না, বা আরো 5 জনকে চায় না, খুব অল্প পরিসর জায়গায় একাই কিন্তু বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন ঠিক মতো দেখে, সেটা ইউটিউবে হোক বা যোগা যেনারা করেন তাদের কাছে ঠিক মতো ইনস্ট্রাকশন নিয়ে আমরা কিন্তু এই সবগুলো করতে পারি, শারীরিক পরিশ্রমটা করতে পারি বাড়িতে বসেই। এর ফলে আমাদের ডায়াবেটিসের প্রবলেম, সুগার প্রবলেম, স্ট্রোকসের ঝুঁকি হ্রাস করছে। ইভেন দেখা যাচ্ছে যে হাড় ও পেশি শক্তি উন্নতি করছে, ভারসাম্য উন্নতি করছে, এবং সর্বোপরি বলবো
যে যে কারণে করোনা ভাইরাস থাবা হয়ে দাঁড়াচ্ছে, থাবা দিয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো ফুসফুস। করোনা ভাইরাস সবচাইতে বড় অ্যাটাক করছে ফুসফুসে, এবং বিভিন্ন রকমের প্রাণায়াম করে এই ফুসফুসকে আমরা সুস্থ রাখতে পারি, শ্বাস প্রশ্বাসকে সুস্থ রাখতে পারি। এটা কিন্তু সম্ভব। শুধু তাই নয়, যোগাসনের ফলে কিন্তু আমাদের মধ্যে এক নমনীয়তাও আসে। এক ধরনের মনের শান্তিটা যেটা খুঁজে পাওয়া, যেটা দরকার আমাদের, সেটাও কিন্তু আমরা খুঁজে পাই। সর্বোপরি হতাশা, ঝুঁকি এইসব কিন্তু এইগুলো থেকেও আমরা বেরিয়ে আসতে পারি। আর একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যোগাসনের, সেটা হলো ধ্যান ও চিন্তন, মেডিটেশন। এর পরিচর্যা করলে কিন্তু আমাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তার বিকাশ ঘটে এবং আত্মার শুদ্ধিকরণ ঘটে। এই আধ্যাত্মিক চিন্তার ফলে কিন্তু আমরা মানুষ হিসাবে উন্নততর জীবের জায়গায় যাই। আমরা সমবেদনা, সহানুভূতি, সমব্যথা, ভ্রাতৃত্ববোধ এইগুলো আমরা জানতে পারি, বুঝতে পারি, আমাদের মধ্যে সেটা ফুটে ওঠে। এবং এই পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে আমরা যদি পাশের বাড়ির মানুষকে না দেখি, আমরা যদি আমার গ্রামের মানুষকে না দেখি, তাহলে কিন্তু হবে না। এই সহধর্মিতা, সমবেদনা, ভ্রাতৃত্ববোধই কিন্তু আমাদের নিয়ে যাবে এক উন্নততর জায়গায়। এই ধ্যান ও চিন্তনের ফলে আমাদের মধ্যে বৃদ্ধি পায় উন্নত চিন্তার, এবং এই উন্নত চিন্তার ফলে কিন্তু সক্রিয় চিন্তনেরও সৃষ্টি হয়। আর আমরা জানি এই সক্রিয় চিন্তনের ফলেই সৃজনশীল হয়ে ওঠার একটা আমাদের জায়গা থাকে। আমরা বিভিন্ন রকম কবিতা পড়ে, গান করে, বাড়ির মধ্যেই হোক না কেন, কিন্তু গান করে, কবিতা পড়ে, বই পড়ে, ছবি এঁকে, ছবি তুলে, বিভিন্ন রকম সৃজনশীল কাজ করে কিন্তু আমরা এই করোনা পরিস্থিতি মোকাবিলা করতে পারি। একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ইতিহাস ঘাঁটি, এই মহামারী কিন্তু আজকের না, এই মহামারী কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। 1347 বা 49 খ্রিস্টাব্দের প্লেগ বলুন, সোয়াইন ফ্লু বলুন, আপনারা বলুন ইবোলা বলুন, যুগ যুগ ধরে চলে আসছে। এখন গ্লোবালাইজেশনের ফলে, বিশ্বায়নের ফলে এবং বিভিন্ন রকমের উন্নত কমিউনিকেশনের ফলে, যোগাযোগের ফলে এই সংক্রমণটা বেড়ে চলেছে। কিন্তু এটা যুগ যুগ ধরে আসছে। আমরা যদি চার্লস ডারউইনের কথায় যাই, যে অস্তিত্বের জন্য সংগ্রাম, সেটা আগেও হয়ে এসছে, এখনো হচ্ছে, এবং আশাই করা যায়, ভেবে রাখাই ভালো, সেটা হচ্ছে পরেও ভবিষ্যতে হবে। কিন্তু আমরা যদি এই অন্ধকার জায়গা থেকেও বেরিয়ে আসার উপায় দেখি, যেমন একটা যোগ ব্যায়াম, এটা একটা আমাদের কাছে মুক্তির উপায়, মুক্তির আলো। এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারি, যদি সামনের দিকে দেখি, যদি ভয় না করে, ভয় আমরা জানি যে পিছনে আছে, সেটা জেনেও যদি আমরা সামনে এগোতে পারি, তাহলে আমাদেরই সর্বোপরি মঙ্গল। সর্বশেষে বলবো যে, যেহেতু এটা ছাত্রছাত্রীদের প্রসঙ্গে বলার, তোমাদের এখন পরীক্ষা হচ্ছে না, খুব স্বাভাবিকভাবেই কখন পরীক্ষা হবে, নিয়মিত তোমাদের ক্লাস হচ্ছে না, বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছে না, বিভিন্ন রকমের টানাপোড়েন হচ্ছে, এবং এই টানাপোড়েনের ফলে হয়তো তোমাদের পড়াশোনারও বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে। আমি মনে করি এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব যে অবশ্যই তোমরা প্রতিনিয়মিত এই যোগা সাধন করো, অনুশীলন করো। এই যোগাই কিন্তু আমাদেরকে বাঁচার পথ দেখাতে পারে। কারণ মনে যদি শান্তি না থাকে, তাহলে কোনো কিছু না। মনটাই আগে, মনের শান্তি সব শান্তি। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ। তো আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের অধ্যাপক নুরুল স্যারের ভাষণ। তো উনি এতক্ষণ ধরে আমাদের বললেন যে করোনা গৃহবন্দী পরিস্থিতিতে আমাদের শারীরিক ও মানসিক সমস্যা কি, এবং যোগ বলে তা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এবং এই মহামারী করোনা পরিস্থিতিতে একে অপরের পাশে থেকে
একে অপরের পাশে, একে অপরের হাতে হাত রেখে আমরা কিভাবে ভবিষ্যতে এই করোনা নামক মহামারী ভাইরাস থেকে মুক্তি পাবো এবং নতুন করে এই পৃথিবীতে আবার মুক্তির আলো দেখব, এই সম্বন্ধে আমাদের নুরুল স্যার এতক্ষণ ধরে বলছিলেন। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের নুরুল স্যারকে আমাদের এই ক্ষুদ্র জ্ঞানযজ্ঞে জ্ঞান বিতরণ করে আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার জন্য। এরপর আমি বিশেষভাবে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের গণিত বিভাগের অধ্যাপিকা ইপ্সিতা ম্যাডামকে। সংস্কৃতে একটা কথা আছে, শ্রেয়াংসী বহু বিঘ্নানি, মানে আমরা যদি কোনো ভালো কাজ করতে চাই বা ভালো কাজ করি তাহলে অনেক সময় বিঘ্ন হয় বা ঘটে থাকে। তো আমি ভেবেছিলাম যদি কোনো যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের নুরুল স্যার বা শুভেন্দু স্যার যদি উপস্থিত থাকতে না পারেন, তো আমাদের এই সভাতে আমাদের ইপ্সিতা ম্যাডামই বক্তব্য রাখবেন। তো যাই হোক, আমাদের এই সভাটি নির্বিঘ্নে সমাপ্তি হতে চলেছে। তো আচ্ছা, খুব ভালো লাগছে যে আমাদের কোনো সময়ের জন্য সময় যাবে, সমস্যা ছাড়াই সমাধান হতে চলেছে। তো সে কারণে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ম্যাডামকে যে আমাদের এই ক্ষুদ্র জ্ঞানযজ্ঞে এভাবে সামিল হয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা একেবারেই আমাদের এই ক্ষুদ্র ভাষণ সভার একেবারে শেষ পর্বে চলে এসেছি। তো এখন আমাদের এই শেষ পর্বে আমাদের উপদেশ ও ধন্যবাদ জানিয়ে আমাদের ধন্য করবেন আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় মিস্টার মধুসূদন গড়াই মহাশয়। তো স্যারকে অনুরোধ করব আপনি আমাদের উপদেশ এবং ধন্যবাদ দিয়ে আমাদেরকে ধন্য করুন। তো হ্যালো স্যার, নমস্কার। থ্যাংক ইউ। আমি বলছিলাম যদি সময় আছে, ইপ্সিতা যদি কিছু রেডি করেছে তাহলে তুমি ইপ্সিতা যদি মিনিট 10 সময় নিয়ে যদি ছেলেদেরকে কিছু বলে, আর এই যে আমাদের বিভিন্ন স্যারেরা সুন্দর কথাগুলো বললেন, এখান থেকে ছেলেদের যদি ব্যক্তিগত জায়গা থেকে বা বিভিন্ন অন্যান্য জায়গা থেকেও সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তারা যদি করে এবং তাদের কাছ থেকে যদি শোনা হয় তাহলে আমি এবং ছাত্ররা উপকৃত হবে বলে আমার মনে হচ্ছে। মিনিট 15 যদি আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আমার কাছ থেকে সেরকম ব্যবস্থা দেখতে পাচ্ছি না, মানে আমার তো স্ক্রিন বড় নেই, আমি মোবাইল থেকে করছি, সে কারণে আমি যতটা পুরো দেখতে পারবো না যে কোনো ছেলে যদি কোনো প্রশ্ন করে থাকে। স্যারকে একজন স্যার প্রশ্ন করেছেন, হ্যাঁ হ্যাঁ, আমারও ভালো লাগলো যে খাবারের ব্যাপারটা নিয়ে, যে খাবারের সঙ্গে যোগার সম্পর্কটা যদি জানা যেত। মাংস খেয়ে তো যোগা করা যাবে না। আচ্ছা, মানে আমাদের চিত্ত শুদ্ধি করতে গেলে একটা কথা আছে যে চিত্ত শুদ্ধি করতে গেলে আগে আহার শুদ্ধি করতে হয়, আহার শুদ্ধি হলেই আমাদের মন শান্তি হবে। তো স্যার কাছে অনুরোধ করব আপনি যদি একটু উপস্থিত থেকে থাকেন তো আপনি যদি এই বিষয়ে একটু আলোচনা করেন আমাদের সাথে একটু উপস্থিত হবেন। আহারের সঙ্গে যোগার একটা অবশ্যই সম্পর্ক আছে, কারণ বিভিন্ন খাবারের আমরা যখন খাদ্য গুণ নিয়ে বিচার করি, আমরা যদি জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন খাবারের কিন্তু বিভিন্ন গুণ থাকে। আর যোগের যারা বড় বড় যোগী তারা কিন্তু খাবারকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন এবং সাত্বিক আহারের কথা বলেছেন, যেখানে সে সমস্ত খাবারগুলো খাওয়ার কথা বলছেন যেগুলো আমাদের ভিতরে উত্তেজনা, মানসিক চিন্তা, দুশ্চিন্তা না আনে, আমাদের উত্তেজনা কমায়, আমাদের মনকে সংযত রাখতে সহায়তা করে, সেই রকম খাবারের কথাই বলেছেন। সেখানে খাবার যেরকম মাংস খাওয়া বা আমিষ খাওয়া, অতিরিক্ত আমিষ খাই যদি আমরা, তাহলে কিন্তু আমাদের মন অবশ্যই বিকৃত হবে, আমাদের মানসিক বিকৃতি আসবে বিভিন্ন হবে, আর তার সঙ্গে শারীরিক বিকৃতিও আসবে। সেই কারণে আমরা যদি যোগা করিও, যোগা করার সময় কিন্তু আমরা মন সংযত করতে পুরোপুরিভাবে সক্ষম হব না। সেই কারণে যোগা করার ক্ষেত্রে যারা যোগাসন করে আর কি, যারা যোগী তাদেরকে কিন্তু খাবার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেরকম দুধ, তারপর হচ্ছে নিরামিষ সবজি, মানে বেশি সবজিযুক্ত খাবার এগুলো খেতে হবে, এবং আমিষ যেরকম বিভিন্ন ধরনের মাংস টাংস এগুলো এড়িয়ে চলাই ভালো, এগুলো এড়িয়ে চললেই ভালো হবে, তাহলে মন শরীর অবশ্যই সংযত থাকবে। এবং আরেকটা জিনিস আমরা যদি বিচার করি, আজকের দিনে এই যে বিভিন্ন ভয়ঙ্কর যেরকম খুনোখুনি, ধর্ষণ, তারপর হচ্ছে আরো সমস্ত প্রত্যেক ক্ষেত্রে যদি হিংসা দেখি, বা আমরা দেশের যদি যুদ্ধ দেখি, আন্তর্জাতিক লেভেলেও যদি দেখি,
সেগুলির যদি বীজ যদি ভাবি, সেগুলোর বীজ কিন্তু আমাদের অন্তর থেকে আর কি অন্তরেই সৃষ্টি হয়। আর বৃহৎ প্রকাশটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়। হয়তো কেউ খুন করছে, সেখানে তার বৃহত্তর দিকটা, তার যে দানবীয় ভাবটা ফুটে উঠছে, ধর্ষণ করছে সেখানে দানবীয় ভাবটা ফুটে উঠছে, কেউ যুদ্ধ করছে আর একটা দেশের সঙ্গে যুদ্ধ লাগিয়ে সেটা প্রকাশ পাচ্ছে, কিন্তু তার বীজ থাকে আমাদের অন্তরে। সেই কারণে যোগাসন তো বটে, যোগাসনের সঙ্গে কম্প্যাটিবল, মানে ওর সঙ্গে পথ্য টাইপের আর কি, খাবারগুলো হচ্ছে পথ্য রকমের, সেই পথ্যগুলো যেন ঠিকঠাক হয় এবং খাবারটা যেন আমাদেরকে কোনো সময়ই বিকৃত মস্তিষ্কের দিকে না যায়, এবং সেটা অবশ্যই যেন সুসংবদ্ধ খাবার হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আমাদেরকে। আমাদের যোগাসনের শ্রীমদ্ ভগবদ গীতা থেকে বলেছেন যে আমাদের আহার 3 প্রকার: সাত্বিক, রাজসিক এবং তামসিক। তো যোগা যেহেতু অনেকটা মনের উপর ডিপেন্ড করছে, সেই জন্য সাত্বিক আহার করে আমাদের মনকে কন্ট্রোল করে, মানে সাত্বিক আহারের দ্বারাই আমাদের মনকে ভালোভাবে শুদ্ধ করা যাবে। এবং সাত্বিক আহার কি বা সেগুলো কি, সেগুলো আমরা বর্তমানে ইন্টারনেটের যুগে বিভিন্ন জায়গায় সার্চ করলে হয়তো পেয়ে যাবে যে সাত্বিক খাবারগুলো কি কি হয়। তো এটুকুই আমি বলবো যে সাত্বিক আহার করেই যোগা করাটা বেটার, এবং তাতেই আমাদের মন এবং চিত্ত শুদ্ধি হবে। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের শুভেন্দু স্যারকে এই বিষয়ে আমাদের একটু বিশ্লেষণ করে বোঝানোর জন্য। আর এরপর কারো কোনো প্রশ্ন স্যার থাকে তাহলে সে মাইকটা অন করে প্রশ্নটা করতে পারে। কোনো ছাত্রদের মধ্যে বা ছাত্রীদের মধ্যে থেকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কেউ যদি বলতে চাও তোমরা, যদি কোনো প্রশ্ন, তাহলে তোমরা নিজেদের স্ক্রিনে যে মাইক বাটন আছে ওটাতে অন করে তোমরা প্রশ্ন বলতে পারো। আমরা স্যার, চেষ্টা করবো। যোগা করার সঠিক হ্যাঁ, তুমি আগে তোমার পরিচয় এবং ডিপার্টমেন্ট বলো, তোমার নাম এবং ডিপার্টমেন্টে বলে হলে একটু ভালো হয়। সঞ্জয় মণ্ডল। আচ্ছা আচ্ছা স্যার, প্রশ্নটা শুনতে পাইনি। স্যার, যোগা করার সঠিক সময় স্যার, যোগা করার সঠিক সময় কোনটি? সঠিক সময়, যোগা করার সঠিক সময়। হ্যাঁ শুভেন্দু স্যার একটু সময় বলি, দেশের যে ধারাবাহিকতা, উষা লগ্নে যোগা করাই সবচেয়ে বেশি ভালো, কারণ সেই সময় আমাদের পরিবেশে দূষণ কম থাকে। আমরা বৈজ্ঞানিক প্রেক্ষাপট নিয়ে বিচার করি, উষাকালে কিন্তু আমাদের পরিবেশ খুব নির্মল থাকে, সেখানে দূষণ কম থাকে, ওই হট্টগোল চেঁচামেচি থাকে না, মানুষজন সব অনেকেই নিদ্রারত থাকে বা কেউ কোনো কাজে বেরোয় না, গৃহবন্দী ঘরের মধ্যেই থাকে। সেই কারণে উষাকালে যোগ করাটাই আমার মতে সবচেয়ে ভালো সময়, কারণ সেই সময় আমাদের মনও স্থির থাকে এবং শরীরটাকেও আমরা ঘুম থেকে যেহেতু উঠি, সেই সময় যোগা করার উপযুক্ত যে জিনিসগুলো লাগে, যেরকম ঘুম থেকে উঠে আমরা আমাদের শৌচকর্ম করার পর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে কিন্তু যোগাটা করতে পারি। সেই সময় খালি পেটে থাকি, খালি পেটে থাকা দরকার যোগা করার ক্ষেত্রে, মানে মিনিমাম 3 ঘন্টা যেন আহার না করা হয়, 3 ঘন্টা আহারের পর যোগাটা করা দরকার। সেই কারণে সবচেয়ে ভালো। অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃত জ্যোতিষশাস্ত্রে অ্যাকচুয়ালি উষাকাল বা ব্রহ্ম মুহূর্ত ওটাকে বলা হচ্ছে, এবং সেটাই সব থেকে শুভ সময়। তো সেই কারণে সেই সময়টাই করলেই মানে শুভ চিন্তার সঙ্গে শুভ সময়েরও যদি একটু সন্ধিক্ষণ থাকে, তাহলে আমাদের সাধনাটা আরো সামনের দিকে এগিয়ে যাবে। তো এটাই হচ্ছে উষাকালটাই আমরা মনে করি আমাদের জ্যোতিষশাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত, ওটাই শুভ সময়। তো ধন্যবাদ রবীন্দ্র স্যারকে এই প্রশ্নের এভাবে সমাধান দেওয়ার জন্য। তো এরপর আরো যদি কারো কিছু প্রশ্ন থাকে তো একটু বলতে পারো। এনিবডি, কেউ আছো? হ্যালো, আচ্ছা, অজয় বাস, অজয় বাসকে একটা প্রশ্ন করেছে, সেটা হলো কিভাবে মেডিটেশন করতে হয়, যদি সেটা একটু বুঝিয়ে দেন তো ভালো হয়। মেডিটেশন করার ক্ষেত্রে প্রথম যে ক্রাইটেরিয়াটা হচ্ছে, আমরা যদি একটু শারীরিক শরীরচর্চা করে নিই ভালো হয়। তারপর আমরা
ভাবে বুঝতে পারি, মানে সহজ ভাবে বুঝতে পারি এরকম কোনো একটা আসন। যেরকম পদ্মাসনটাই আমাদের দেশের যোগীরা বেশি প্রেফার করেন, অনেকে স্বস্তিকাসন প্রেফার করেন। পদ্মাসনটাই করে সাধারণত। পদ্মাসনে আমরা বসলাম, বসার পর আমাদের মেরুদণ্ড যেন অবশ্যই সোজা থাকে, এবং প্রত্যেক শ্বাস, এবার তারপর চোখ আমরা বন্ধ করলাম। প্রথমে পদ্মাসনে বসলাম, পোস্টার যেন একদম ঠিকঠাক হয়, মেরুদণ্ড যেন একদম সোজা থাকে। মেরুদণ্ড সোজা না থাকলে কিন্তু ধ্যান করা সম্ভব নয়, মেডিটেশন করা সম্ভব নয়। তারপর আমরা চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করার পর আমাদের যে দৃষ্টিটা, দুটি চোখের দৃষ্টি নাসাগ্রে স্থির রাখতে হবে, একদম নাসাগ্রে। নাসাগ্রে যদি স্থির রাখি, তারপর শ্বাসটা স্বাভাবিক করতে হবে। শ্বাস স্বাভাবিক করতে 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 একসময় শ্বাস খুব শান্ত হয়ে যাবে। শান্ত ও যখন হলো, তখন কিন্তু আমরা যদি কোনো একটা বিষয় চিন্তা করি, সেই বিষয়টা গভীরভাবে চিন্তা করতে পারবো। সেটা পরমার্থ কেউ যদি ঈশ্বর চিন্তা করে, যে যাকে মনে করবে আর কি, সেই চিন্তাটা খুব সুন্দরভাবে করতে পারবে। এর ফলে কি হবে, আমরা সেই বিষয়ে একাগ্র চিত্তে আমরা তার ধ্যান করতে পারবো। আর বাস্তব প্রেক্ষাপটে আমরা যখন ওটা করলাম, তারপর আমরা যখন বাস্তব প্রেক্ষাপটে ফিরে আসলাম, তখন কি হবে না, আমরা তার যে গুরুত্ব, সেটা আমাদের আচরণে প্রকাশ পাবে। আমরা কোনো একটা কাজ একাগ্র চিত্তে করতে পারবো। আমাদের মনের ভিতর থেকে বিভিন্ন বিকার দূরীভূত হবে, আমাদের মন অনেক শান্ত হয়ে যাবে। এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো কিন্তু তার প্রতিফলন হবে। সেই কারণে একটা সহজ আসনে বসে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করার পর কিন্তু নাসাগ্রে স্থির দৃষ্টি দিতে হবে। নাসাগ্রে স্থির দৃষ্টি দিয়ে শ্বাসটাকে সুন্দরভাবে শ্বাস মানে নেওয়া, নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। এই হচ্ছে। স্যার একটু সময়টা বললে একটু ভালো, দিয়ে কতক্ষণ ধরে করতে হবে এটা একটু আপনি যদি বলেন। সময়টা প্রথমে বলি যে আসন প্র্যাকটিস করতে প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধা হয়। অনেকে, আমি যদি প্রথমে এইভাবে 8 ঘন্টায় শুরু করব মেডিটেশন করা, সেটা কিন্তু সম্ভব হবে না। কারণ পদ্মাসনে প্রথম যে শুরু করবে, সে কিন্তু 8 ঘন্টা করতে পারে না, হয়তো 1 মিনিট থেকে 2 মিনিট। আস্তে আস্তে কিন্তু সময়টা বাড়াতে হবে। কে কতক্ষণ আসনে সাবলীল ভাবে বসে থাকতে পারবে, এখানে কিন্তু হিংসার কোনো স্থান নেই। সেই কারণে জোর করে কোনো সময় বসবে না। যে যতক্ষণ বসতে পারবে স্বাভাবিকভাবে, সে ততক্ষণই কিন্তু বসবে। প্রথমে যদি 1 মিনিট 30 সেকেন্ড দিয়ে শুরু হয়, 30 সেকেন্ড দিয়ে শুরু হোক। তারপর 1 মিনিট 2 মিনিট এরকম করে দীর্ঘদিন চালাক। তারপরে আস্তে 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 বাড়াবে সময়টা। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের এভাবে আমাদের মনের প্রশ্নে বা মনের সংশয়কে দূর করে দেওয়ার জন্য। অনেক অনেক শুভেন্দু স্যারকে ধন্যবাদ। তো এরপরেও আমাদের ওয়াইসি স্যার কিছু বা আরো কোনো কেউ প্রশ্ন? হ্যালো স্যার। ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমাদের বিশেষ করে শুভেন্দু স্যার এবং নুরুল স্যার যেভাবে আজকের আন্তর্জাতিক যোগা দিবস, যেটা গোটা বিশ্বে ভারতের জন্যই সম্ভব হয়েছে এই দিনটা, 21 জুন, যেভাবে ব্যাখ্যা করলেন এবং কিভাবে থাকা উচিত এই সময়েও প্রাসঙ্গিক, এর কাছেও অনেক কিছু কথা শুনলাম, মেনে চলার চেষ্টা তো করব। আর আমার কথা যে এগুলো সবাই নিশ্চয়ই ফলো করার চেষ্টা আমরা করব। এখন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ছাত্রছাত্রীর সংখ্যা যদিও বেশি থাকার কথা ছিল, তো কোনো কারণে, টেকনিক্যাল কারণে তারা আসতে পারেনি। আমার প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই এটাকে নিজের মতো করে আগে ঢেলে নেবে। আমরা সবাই এই কথাগুলোকে আগে নিজের মতো করে ঢেলে নেব, তারপরে আমরা আমাদের মতো করে সুস্থভাবে প্র্যাকটিসটা করব। অর্থাৎ প্রথম দিকে জোর দেওয়া হতো শরীরের, যদি আমরা ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পাবো। তারপরে মাথার দেয়া হতো, অর্থাৎ কার কত বুদ্ধি আছে, কূটনীতি, বিচক্ষণতা, এইগুলো হয়তো এখনো এটার দাম চলে। এরপরে একটা মানুষের যেটা সবার আগে দরকার, সেটা হচ্ছে মনের, অর্থাৎ শরীর থেকে মাথা থেকে মন, এই মাইগ্রেশনটা আমাদের খুব দরকার আজকের দিনে। মনকে বোঝানো, যে কথাটা শুভেন্দু স্যার খুব ভালোভাবে ব্যাখ্যা করলেন, সুশান্ত সিং রাজপুত, যেটা এখন বিতর্কিত চলছে, তো সেখানে একটাই, হয়তো উনি কোনোভাবে নিজের মনকে বোঝাতে পারেন। উনি যত বড়ই স্টার হন না কেন, হয়তো আমার নজরে
ওনাকে আমি এখন আর সেই স্টারের জায়গায় রাখতে পারছি না। তার কারণ হচ্ছে উনি আমাদের ইন্সপিরেশন হবেন, তবেই আমি তাকে আমার জগতে নক্ষত্র হিসেবে রাখবো। তো আমার প্রত্যেকের কাছে অনুরোধ, জীবনে সিচুয়েশন যাই আসুক না কেন, জীবনে পরিস্থিতি যত জটিলই হোক না কেন, সেখান থেকে যদি আমরা মনে করি, নিজেদেরকে সংযম রাখি, এই যে যোগাভ্যাসটা রাখি, তাহলে সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আবার হচ্ছে ভালো অবস্থায় পৌঁছাতে পারবো বলে আমার বিশ্বাস। এই ছোট প্রয়াস এবং লক্ষ্মীকান্তর এত সুন্দর সজ্জা অল্প সময়ের মধ্যে দিয়ে, এটাকে আমি 100 ভাগ ভেতর থেকে সাধুবাদ জানাচ্ছি যে এতে আমরা সত্যি চেষ্টা করব না হারার একটা শপথ নিতে, যে যেটা পেলাম না বা যেটা আমার মতো করে হলো না সেখান থেকে আমি শিক্ষা নেব। আর নুরুলও একটা কথা বলল, সেটাতে গীতার কথাটা বারবার মনে পড়ছিল, যে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভ্যাস, যেটাকে আমরা বলি একে অপরের কাছ থেকে কিছু পাওয়ার আশা, এগুলো কমাতে হবে। কিন্তু আমার কথা ঠিক কমাতে হবে না, এগুলো থাকবে, কিন্তু যদি এগুলো ভেঙে যায়, অর্থাৎ আমার আশা যে সেমিনারটা 250 জনের দরকার ছিল, হলো না। আমার আশা আমি আরো ভালোভাবে বলতাম, সেটা হলো না। আমার আশা আরো অনেকগুলো বাইরের লোক এসে কিছু ব্যায়াম ট্যায়াম দেখাতো, সেটা হলো না। এই আশা আকাঙ্ক্ষাগুলো ভেঙে গেল মানে এই নয় যে আমি ভেঙে গেলাম। এই আশা আকাঙ্ক্ষার গর্ভে জ্ঞান থাকে। আমাদের আশা আকাঙ্ক্ষা যত ভাঙে, সেখান থেকে আমাদের জ্ঞানের সৃষ্টি হয়। তো আমার প্রত্যেকের অনুরোধ, কারোর আশা আকাঙ্ক্ষা ভেঙে গেলে তারা যেন পিছিয়ে না যায় বা নিজেকে আলাদা না করে দেয়, সেখান থেকে আমরা জ্ঞান সংগ্রহ করব। এইটুকুই বলে সবারই সুস্থ কামনা করে, আর প্রত্যেককে আরেকবার বলছি, কেউ কোনোভাবে প্যানিক হবে না। কোনো ছাত্রের পরীক্ষার জন্য প্যানিক হওয়ার কিচ্ছু নেই। পাস ফেল রয়েছে, যা আছে, দরকার হলে আমাদের যে কোনো স্যারকে ফোন করবে, আমাকে ফোন করবে। কোনো অসুবিধায় পড়লে, কোনো রকম সিচুয়েশনে পড়লে, যদি মনে হয় যে আর কিচ্ছু নেই, তো একবার অন্ততপক্ষে সবার সঙ্গে কথা বলে তারপরে থামবে, তার আগে নয়। তার কারণ আমরা মানুষ, সংঘবদ্ধভাবে বাঁচি, সবাই মিলে হাতে হাত মিলে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতে পারা যাবে। আর পরীক্ষা সংক্রান্তও বলি, পরীক্ষা নিয়ে কোনো চিন্তা নেই, হলে সবাই পাস করে যাবে, ভালো নাম্বার দিয়েই পাস করে যাবে, সেটা নিয়ে ভেবো না। স্যাররা তো রয়েছেনই, হেল্প করবেন, সারাক্ষণ তোমাদের জন্যই চিন্তা করছেন। আবার আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে লক্ষ্মীকে আবার কংগ্রাচুলেশন, এবং পরবর্তী ক্ষেত্রে আরও ভালো ভালো সেমিনার নিশ্চয়ই উপস্থাপন করবে আমাদের সামনে। এই বলে আমি আমার বলা থামাচ্ছি। থ্যাংক ইউ। স্যারকে অনেক অনেক ধন্যবাদ ওনার এই মূল্যবান বক্তব্যের জন্য। তো শেষে আমি আমার সহকর্মী দিব্যেন্দু স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাবো। হ্যাঁ 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 আমি একটা হ্যাঁ যে আমি সবাই অবশ্যই অবশ্যই জানাচ্ছি আমাদের স্যারকে, আমাদের সহকর্মী ছাত্রছাত্রীদের। তো স্যার আমাকে একটা কথা আজকে বলেছিলেন যে কিছু আসন করে দেখাতে, কিন্তু এই টেকনিক্যালে মানে ইস্যুর কারণে, মানে ফোনের মাধ্যমে আমি যেহেতু করছি, সেই কারণে আমি ঠিকঠাক ফুটিয়ে উঠতে পারবো না বলে আমি আসনটা করে উঠতে পারিনি, সেখানে দুঃখিত স্যার। শুভেন্দু, এটা ব্লুটুথ হেডফোন কিনতে হবে, ব্লুটুথ হ্যাঁ হেডফোন। হ্যাঁ স্যার, কানে নেয় না, সিনেমা টিনেমাতে দেখায় ওই রকম, তাহলে এই হেডফোন এইগুলো তুমি যতই দূরে যাও ওটা ক্যাচ করে নেবে। আচ্ছা ঠিক আছে, পরেরবার দেখো। তুমি তো এমনিতে আগেরবারও আমাদের ভিডিওগুলো তো রয়েছে ইউটিউবে, যে চ্যানেলগুলো আছে, আমার চ্যানেল আছে একটা, সেখানে শুভেন্দু স্যারের ভিডিও সব আপলোড করে দেওয়া আছে আগের বছরের। ওই আগের বছরের ঠিক এই দিনেই শুভেন্দু স্যার আমাদের গ্যালারিতে বসে অনেক ভিডিও এসব দেখিয়েছিলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এভরিবডি। হ্যাঁ ধন্যবাদ। দিব্যেন্দু স্যারকেও ধন্যবাদ জানাবো আমাদের এভাবে আমাদের এই ছোট্ট জ্ঞানযজ্ঞে সামিল হয়ে, মানে এভাবে সহযোগিতা করার জন্য। মানে অনেকে জয়েন করতে হয়তো পারে না বা না পারার জন্য দিব্যেন্দু স্যার হয়তো অনেকে সাহায্য করেছেন, এই জন্য আমাদের সংস্কৃত বিভাগের দিব্যেন্দু স্যারকেও ধন্যবাদ জানাবো।
তো আমরা এভাবেই আমাদের এই ছোট্ট একটা ক্ষুদ্র জ্ঞানযজ্ঞের যে অনুষ্ঠান এটা একেবারে শেষ করব। তো আমাদের ওয়াইসি স্যারকে অনুরোধ করব যে আমাদের আজকের এই ছোট্ট ক্ষুদ্র সভাটির একটি সমাপ্তি ঘোষণা করুন। আচ্ছা, আমি সমাপ্তি ঘোষণা করব। তো প্ল্যাটফর্ম তো রয়েছে, সুতরাং কারোর যদি অন্য কোনো বিষয়ে কিছু বলার থাকে, যে কোনো বিষয়ে, এই সেশনটাকে আমি 5 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য ওপেন করলাম। কোনো টিচার, কোনো স্টুডেন্ট, কোনো বিষয়ে যদি কিছু বলার থাকে। এনিওয়ান, কেউ যদি আসেন একটু বলতে পারেন, বললে একটু ভালো হয়। আপনাদের সহযোগিতা আমরা চাইছি, যে আপনি যদি একটু বলে দেন, আমাদেরকে একটু উৎসাহিত করেন, তাহলে আমরা খুবই আনন্দ এবং গর্ব অনুভব আর করব। যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো রকমের প্রশ্ন বা সাজেশন বা হ্যাঁ, সেশনটা ওপেন করা হলো, কারণ আমি তো ক্লাস নিতে পারিনি, সেই জন্য আমি ছাত্রদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আর আমাদের 26-27 একটা ইন্টারন্যাশনাল সেমিনার আছে, সেখানে সবাই ইনভলভ হবে, ছাত্ররা রয়েছে যারা, নিশ্চয়ই ইনভলভ হবে। গুগল ফর্মে ওটা ফিল আপ করতে হবে। আশা করি স্যাররা প্রত্যেকে গ্রুপে সেটা পোস্ট করেছেন। ওকে, তাহলে লক্ষ্মী এবার শেষ করে দেওয়া যেতে পারে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, তাহলে ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের মতো আমরা হ্যাঁ। একটা এখানেই আমি সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। Thank you. Many thanks.